সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার আপনাদের জন্য নিয়ে এসেছি দ্য লাস্ট অফ আস সিজন 2 এর তৃতীয় এপিসোড দ্য পাথ। তৃতীয় এপিসোডের ওপেনিং সিনে দেখা যায় এক মহিলা মর্গে পড়ে থাকা জোয়েলের দেহ পরিষ্কার করছিলেন। তখনই টমি এসে তার জায়গা নেয়। জোয়েলের দেহ পরিষ্কার করার সময় তার ভাঙ্গা গড়িটা দেখে টমি আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে ধীরে ধীরে জোয়েলকে বলে, পরকালেও সারাকে তার ভালোবাসা পৌঁছে দিও। জ্যাকসনের যুদ্ধে বেঁচে যাওয়া কিছু সার্ভাইভার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। এলি হুঁশ ফিরে পেতেই আবার অ্যাবির ট্রমাটিক ভীষণগুলো দেখতে শুরু করে। ওকে শান্ত করতে মারিয়া ও ডাক্তাররা ওকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। 3 মাস পর জ্যাকসন শহর ধীরে ধীরে আগের রূপে ফিরতে শুরু করে। কনস্ট্রাকশনে টমিকে সাহায্য করার সময় জেসন তাকে পরোক্ষভাবে মনে করিয়ে দেয় সে এখন বয়স্ক হয়ে যাচ্ছে। 3 মাস হাসপাতালে ভর্তি থাকার পর এলি পুরোপুরি সুস্থ হয়ে যায়। তবে ছাড়পত্র পাওয়ার আগে ডাক্তারদের কথা মতো এলিকে গেইলের সঙ্গে দেখা করতে হয় মানসিক অবস্থা যাচাই করার জন্য। গেইল এলিকে বোঝায় যে শেষবার এলি আর জোয়েল নিউ ইয়ার্স ইভিনিং রাতে কথা বলেছিল, মানে তাদের শেষ দেখা হয়েছিল ঝগড়ার মধ্যেই। গেইলের ধারণা হয়তো এলি এ নিয়ে কিছুটা অপরাধ বোধে ভুগছে, কিন্তু এলির মতে যদি তুমি কাউকে সত্যিকারের ভালোবাসো তাহলে শেষ দেখার অনুভূতির কোনো মূল্য থাকে না, কিন্তু বাস্তবতা হলো সেটা অনেকটা প্রভাব ফেলে। এই সময় গেইল এলিকে জানায় জোয়েলও কোনো কারণে কিছুটা চিন্তিত ছিল। জোয়েলের কথাবার্তা থেকে গেইল মনে হয়েছিল সে হয়তো এলিকে বাঁচাতে গিয়ে তাকে কোনো বড় মিথ্যে বলেছিল। এলি সঙ্গে সঙ্গে বুঝে যায় জোয়েল কি বিষয়ে কথা বলছিল। এলি তৎক্ষণাৎ বিষয়টা বদলে ফেলে ও বলে তার আসলে ধারণা নেই জোয়েল কি বলতে চেয়েছিল। এলির কখনো মনে হয়নি জোয়েল ওর সঙ্গে কিছু ভুল করেছে। গেল বুঝতে পারে এলিও কিছু লুকাচ্ছে, কিন্তু তবুও সে এলিকে ছাড়পত্র দিয়ে দেয়। বাড়ি ফিরেই ধীরে ধীরে এলি জোয়েলের অনুপস্থিতি অনুভব করতে শুরু করে। টমি তার জন্য জোয়েলের কিছু ব্যক্তিগত জিনিস রেখে গিয়েছিল, যেমন ঘড়ি আর রিভলভারটা। এলি সঙ্গে সঙ্গে রিভলভারটা নিজের কাছে রেখে দেয়। জোয়েলের কাপড়ে ঝোলানো জ্যাকেটটা দেখে এলির চোখ ভিজে যায়। ঠিক তখনই ডিনা এসে পড়ে। এলির চোখ দ্রুত মুছে ডিনার সঙ্গে দেখা করতে যায়। ডিলা এলির জন্য চকলেট চিপ কুকিজ নিয়ে এসেছিল, একটা শান্তির প্রস্তাব। কারণ 3 মাস আগে ডিনা এলিকে বলেছিল সে জানে না কে জোয়েলকে মেরেছে, কিন্তু ডিনা আসলে জোয়েলের খুনিদের নামও জানতো আর তাদের অবস্থানও। এই কথা শুনে এলি প্রচন্ড রেগে যায়, কারণ এখন পর্যন্ত জোয়েলের খুনিরা তাদের হাতছাড়া হয়ে অনেক দূরে চলে গেছে। কিন্তু দেখতে গেলে ডিনা যা করেছে সেটা একদম সঠিক ছিল। তখন এলি বদলা নেওয়ার অবস্থায় ছিল না, আর জ্যাকসনের লোকেরাও নয়। সবাই তখন নিজেদের ট্রমা থেকে সেরে উঠছিল, আর এই সময়টা শত্রুপক্ষকে আঘাত করার জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ তারা ভেবেছে জ্যাকসনের লোকেরা তাদের ভুলে গেছে। তারপর ডিনা এলিকে অ্যাবি ও তার সঙ্গীদের নাম জানায়। অ্যাবির ব্যাগে লাগানো WLF প্যাচটা ইঙ্গিত করে তারা ওয়াশিংটন লিবারেশন ফ্রন্ট এর সদস্য, যাদের প্রতীক হলো নেকড়ে। WLF ওরফে উলফ। ডিনা একবার ইউজিনকে এদের সঙ্গে কথা বলতে শুনেছিল। WLF এর মেইন বেস সিয়াটল শহরে, অর্থাৎ এলিরা সিয়াটলে গিয়ে এবিকে খুঁজে পাবে। ইউজিনের কথাবার্তা থেকে মনে হচ্ছিল জ্যাকসনের তুলনায় WLF অনেক ছোট একটা গ্রুপ, তাই এলিরা সহজেই তাদের মোকাবিলা করতে পারবে। এলি আর ডিনা সঙ্গে সঙ্গে এই তথ্য নিয়ে টমির কাছে যায়। প্রথমে টমি খুব রেগে যায়, ডিনা এতদিন এটা লুকিয়ে রেখেছিল। তবে পরে সে বুঝতে পারে পরিস্থিতি, কিন্তু তারপরও টমি কাউন্সিলের অনুমতি ছাড়া এলিকে সিয়াটলে যেতে দিবে না। এটা শুনে এলি বলে যদি আজ জোয়েলের ওর জায়গায় থাকতো তাহলে সে ইতিমধ্যেই সিয়াটলের অর্ধেক রাস্তা পার করে ফেলতো। টমি তাকে মনে করিয়ে দেয় জোয়েল ছিল তার ভাই, মানে টমি জোয়েলকে এলির থেকেও ভালো চিনত। জোয়েল সিয়াটল যেত টমিকে বাঁচাতে, বদলা নিতে নয়, কারণ এখন সবার প্রায়োরিটি হওয়া উচিত জ্যাকসনকে আবার নিরাপদ করে তোলা। কাউন্সিলের বোর্ডিং পর্যন্ত এলিকে অপেক্ষা করতেই হবে। এরপর আমাদের দেখা হয় সারাফাইট গ্রুপের সাথে। গেমে সারাফাইট একটা ধর্মীয় কাল্টের মতো, যারা একজন মহিলা ভবিষ্যৎ উদ্যোক্তাকে অনুসরণ করে। এদের বিশ্বাস অনুযায়ী কর্ডিসেপস ভাইরাস হলো উপরের কারো পাঠানো অভিশাপ, যা মানুষের শাস্তির জন্য। কিন্তু বুঝে নেওয়া দরকার ফেডরা বা এই কেসে WLF সারাফাইটদের সবচেয়ে বড় শত্রু, আর ধর্মীয় মৌলবাদী হওয়ার কারণে এরা আধুনিক অস্ত্র ব্যবহার করে না, শুধু হাতুড়ি আর তীর ধনুক। এরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে সিটি বাজিয়ে, যেন ওয়াকি টোয়াকি বা রেডিও ব্যবহার করতে না হয়। সারাফাইটদের সবচেয়ে আইকনিক বৈশিষ্ট্য হলো তাদের পোশাক, প্রতীক চিহ্ন আর মুখে থাকা দাগ। এই কারণে ফায়ারফ্লাইজ এদের স্কার্স নামে ডাকতো। সিয়াটলের জঙ্গলে সারাফাইটসের গ্রুপটি চুপচাপ ট্রাভেল করছিল। হঠাৎ তাদের লিডার সিটি বাজিয়ে সিগন্যাল দিল এখনো সব ঠিকঠাক, সামনে এগিয়ে চলো। দলের এক
এক সদস্যের মেয়ে কনস্ট্যান্স তার বাবাকে প্রশ্ন করলো, যদি তাদের প্রফেট সত্যি অমর হন তাহলে তিনি তাদের রক্ষা করেন না কেন? তোরে তার বাবা বলেন, ধর্ম এতটা সরল কিছু নয়। প্রফেট এখন কেবল স্মৃতিতে বেঁচে আছেন, তার উত্তরাধিকার ধরে রাখাই হলো তাদের কাজ। শিগগিরই কনস্ট্যান্সও সিটি দিয়ে কোডের সংকেত দিতে শিখে যাবে। ঠিক তখন ওই লিডার আবার সিটি বাজায়। এবারের বিপদে সতর্কবার্তা। সবাই লুকিয়ে গেল ঝোপঝাড়ের মধ্যে। অন্যদিকে কাউন্সিল ভোটিং এর আগে এলি জেসির সঙ্গে ট্রেনিং করছিল। এলি জানায় হাসপাতালে সে চুপি চুপি এক্সারসাইজ করত, তাই তার শারীরিক কন্ডিশন খারাপ হয়নি। এখন জেসিও জ্যাকসন কাউন্সিলের সদস্য। এলি জানতে চায় ভোটিং এ কি হতে যাচ্ছে, কিন্তু নিয়ম কানুন মেনে চলে জেসি কোনো তথ্য ফাঁস করেনি। তবে বলল ভোটিং এর সময় যেন এলি ঠান্ডা মাথায় লিখে তার পয়েন্টগুলো পেশ করে। শুধু রাগের মাথায় বললে কেউ পাশে দাঁড়াবে না। যদি ভোটিং এলির পক্ষে যায় তাহলে কাউন্সিল 16 জন সদস্য নিয়ে তাকে বদলা নিতে পাঠাবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবাই একমত নয়। জ্যাকসনের বহু সৈন্য আগেই মারা গেছে। বেঁচে থাকা সেরা 16 জনকে কি শুধু একজনের মৃত্যুর প্রতিশোধে পাঠানো উচিত? একজন বলেই ফেললো জোয়েলের খুনিকে ক্ষমা করে দিতে হবে। কতদিন এই প্রতিশোধের আগুনে পুড়বে সবাই? এই কথা শুনে সেট হঠাৎ এলির পক্ষে সাফাই গাইতে শুরু করলো। যদি কারো ভাইকে গুলি করে মারে তখন কি তাকে সহজে ক্ষমা করবে? তাই জুয়েলের খুনিকে ছাড় দিলে তারা আরো খুন করে ফিরে আসবে, কারণ তারা ভাববে জ্যাকসনের লোকজন তো নরম, তারা ক্ষমাই করে দিবে। এরপর এলি নিজের ভাষণে বলল, এটা প্রতিশোধ নয়, এটা ন্যায়ের প্রশ্ন। যদি আমাদের কমিউনিটিতেই ন্যায়ের জায়গা না থাকে তাহলে এর অর্থ কি? যারা নিজের লোকের জন্য দাঁড়াতে না পারে সেই কমিউনিটি কিসের? এই কথা শুনে সবাই মুগ্ধ হলেও শেষমেশ ভোটিং হয় আর 3 ভোটে বদলা প্রস্তাব বাতিল হয়। এতে এলি আর টমি দুজনেই ভীষণ হতাশ হয়। পরে টমি যায় গেইলের কাছে, যিনি বলেন এলিজা বলছে সবাই ছিল মিথ্যা, সে আসলে ন্যায় নয় প্রতিশোধ চায় এবং সে কাউন্সিলের অনুমতি ছাড়াই এবিকে খুঁজতে যাবে। টমি ভাবে জুয়েলের প্রভাবে এলি এত উগ্র হয়েছে, জুয়েল না থাকলেও সে ঠিক এরকমই হতো, সুতরাং মৃত ভাইকে দোষারোপ করে লাভ নেই। এরপর এলি অস্ত্র গুছিয়ে জ্যাকসন ছাড়ার প্রস্তুতি নেয়। তখন ডিনা এসে বলে, তুই যাচ্ছিস মানে আমিও যাচ্ছি, আমি প্ল্যান করে ফেলেছি, ম্যাপ, মেডিকেল সাপ্লাই, স্ট্যান্ড, জুতার ব্যাপার সব। এলি কিছু না বলে ডিনার কথা মেনে নেয়। রাত 3টায় ঘোড়ায় চড়ে তারা রওনা দেয়। এই মিশনে ডিনা সিক্রেটলি সেটের সাহায্য নিয়েছিল। তিনি ওদের শহর ছাড়ার ব্যবস্থা করেন। যাওয়ার আগে সেট এলিকে তার সবচেয়ে ভালো স্নাইপার রাইফেলটা উপহার দেয়, যেটা সে ট্রেড করে পেয়েছিল। এলিও উপরের মন থেকে সেটের সঙ্গে হ্যান্ডশেক করে। সিয়াটল যাওয়ার পথে এলি চলে যায় জোয়েলের কবর দেখতে। সেখানে সে কফির কিছু বীজ রেখে আসে। গেমে দেখানো হয়েছিল জোয়েল কতটা কফি পছন্দ করত। হয়তো ভবিষ্যতের কোনো ফ্ল্যাশব্যাকে এই অভ্যাসটা দেখানো হবে। গেমার শোতে দ্বিতীয় পরিবর্তনটি হলো সিয়াটল যাত্রা নিয়ে এলি আর ডিনার কাহিনী। গেমে টমি কাউকে না জানিয়ে আগে সিয়াটল রওনা হয়েছিল। এরপর মারিয়া এলি আর ডিনাকে টমিকে খুঁজতে সিয়াটল পাঠিয়েছিল, কিন্তু শোতে টমি যেন নিজের ভাইয়ের প্রতিশোধের চেয়েও জ্যাকসন টাউনকে বেশি গুরুত্ব দেয়। সিয়াটলের পথে ক্যাম্পিং করার সময় ডিনা আর এলি নিউ ইয়ার্স ইভিনিং এ হওয়া সেই কিস নিয়ে কথা বলছিল। ডিনা এলিকে জানায় সেদিন রাতে যা হয়েছিল সবটাই নেশার ঘরে, তার কোনো কিছু মনে নেই। তবে একজন সমকামী হিসেবে ডিনা চায় এলি তার সেই চুমুকে রেট করুক। এলি তাকে 6 দেয় 10-এর মধ্যে। এটা শুনে ডিনা একটু রেগে যায়। ডিনার মনে হয় জেসির সবসময় মন মরা থাকার পেছনে হয়তো সেই দায়ী। তারপর ডিনা এলিকে জানায় আসলে সেদিন রাতে সে একেবারে নেশায় ছিল না, এটা ইঙ্গিত করে। সকালে তারা আবার রওনা দেয়। পথে কিছু সেরাফাইট সদস্যের মৃতদেহ দেখে, তাদের মাঝে ছিল ছোট্ট কনস্ট্যান্সের মৃতদেহ। এটা দেখে ডিনা বমি করে ফেলে। তখন তারা বুঝে যায় এটা সম্ভবত এবির গ্রুপই করেছে, আর তাই এখন এবিরা মরবেই, এটা যেন নিশ্চিত। আবার বলি, এটা হয়তো গেমের একটা ইঙ্গিত। গেমে ডিনা গোপনে গর্ভবতী ছিল, তার গর্ভে জেসির সন্তান ছিল। এই শোতে সেটা রাখা হবে কিনা জানা নেই, তবে ডিনার এই বমি দৃশ্যটা হতে পারে সেই ইঙ্গিত। সিয়াটলের বর্ডারে পৌঁছে তারা দেখে চারপাশ অনেক বেশি শান্ত, মানে ওদের সন্দেহ সত্যিই ঠিক ছিল। WLF গ্রুপ অনেক ছোট, তাই এতক্ষণ তারা ধরা পড়েনি, কিন্তু খুব শীঘ্রই ওরা বুঝে যাবে এই গ্রুপটা কতটা ভয়ঙ্কর। সিয়াটলে তখন কিছু ম্যানেজার ওয়াচারদের মাধ্যমে রাস্তার চারপাশে নজর রাখছিল, আর WLF এর সশস্ত্র সেনারা রাস্তা টহল দিচ্ছিল। এদের কাছে ট্যাঙ্ক, সাজো গাড়িও আছে। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড 3। আজকের জন্য এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন।